আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের মাহফিল এসডি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে এমন একটি স্থান আমরা এসেছি, যেই স্থানটি ব্রাহ্মণবাড়িয়ার গুফন আমিনপুর। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটি আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহের নিজস্ব বাড়ি, যে বাড়িতে উনি সেই ছোটোবেলা থেকে বড় হয়েছেন এবং এখান থেকেই লেখাপড়া শুরু করে আস্তে আস্তে সারা বিশ্বে সফর করেছেন এবং বাতিলের বিরুদ্ধে সবসময় আন্দোলন করেছেন। মুফতি আমিন রহমতুল্লাহি আলাই, একটি নাম, একটি ইতিহাস। মুফতি আমিন রহমতুল্লাহি আলাই 15 নভেম্বর 1945 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আমিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ জেলার জামিয়া ইউনিসিয়া মাদ্রাসায় প্রাথমিক ও মুন্সিগঞ্জ জেলার মোস্তফাগঞ্জ মাদ্রাসায় 3 বছর পড়ালেখা করে 1966 সালে জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় ভর্তি হন ও দাওরায়ে হাদিসে সনদ অর্জন করেন। 1969 সালে পাকিস্তানের করাচির নিউ টাউন মাদ্রাসায় ভর্তি হন ও 1 বছর উলুমুল হাদিসের উপর উচ্চশিক্ষা লাভ করেন। আমিন রহমতুল্লাহি আলাইহের কর্মজীবন। 1970 সালে আমিন রহমতুল্লাহি আলাই ঢাকার কামরাঙ্গীরছড়ের মাদ্রাসায় নুরিয়া শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 1975 সালে জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় যোগদান করেন ও পরবর্তীতে তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও তিনি বড়কাটারা আশরাফুল উলুম মাদ্রাসা সহ আরও বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালক ও তত্ত্বাবধায়ক ছিলেন। আমিন রহমতুল্লাহি আলাইহের রাজনৈতিক জীবন। সবল করার জন্য আমি ফাঁসির মঞ্চে যাইতে রাজি আছি। আমিন রহমতুল্লাহি আলাই 1980-এর দশকে খেলাফত আন্দোলন নামে একটি ইসলামী দলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। পরে বাংলাদেশের রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও তেহরিক-ই খতমে নবুয়ত নামের একটি দলের দায়িত্ব পালন করেন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধার কাছে পরাজিত হন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট 2009 সালে সরকার গঠনের পর 2011 সাল থেকে প্রায় 13 মাস আমিনীকে গৃহবন্দী করে রাখেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2011 সালে নারী উন্নয়ন নীতিমালা, 2012 সালে শিক্ষানীতি প্রণয়ন করে 2010 সালে বাংলাদেশের হাইকোর্ট ফতোয়ার নামে বিচার বহির্ভূত শাস্তি অবৈধ ও তা বন্ধ নির্দেশ প্রদান করে কয়েকটি ইসলামী দলের নেতাদের সমন্বয়ে গঠিত ইসলামী আইন বাস্তবায়ন কমিটি অন্যতম সমন্বয়ক হিসেবে আমিনী নারী উন্নয়ন নীতিমালা, শিক্ষা নীতিমালা ও ফতোয়ার বিরুদ্ধে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অবস্থান নেন এবং হরতাল পালন করেন। আমিন রহমতুল্লাহি আলাইহের বর্তমানে 2 ছেলে ও 4 মেয়ে রয়েছে। তিনি মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহের জামাতা। মুফতি আমিন রহমতুল্লাহি আলাই 2012 সালের 12 ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে 66 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে ইসলামী রীতি অনুযায়ী জানাজা শেষে জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় সমাধিস্থ করা হয়। তার মৃত্যুতে তৎকালীন সরকার খালেদা জিয়া শোক পালন করেন এবং তার কবরটি জিয়ারত করেন। সেই মুফতি আমিনের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। সেই ভক্তবৃন্দের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল যে আল্লামা আমিনী সাহেবকে নিয়ে যেন একটা ভিডিও তৈরি করে ওনার জীবনী নিয়ে এবং ওনার বাড়িঘর সবকিছু যেন তুলে ধরি। মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহের বাড়িতে চলে এসেছি। তো দর্শক, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহের সম্মানিত বড় ভাই মাওলানা নুরুল হক সাহেব এবং পাশের মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমরা দেখতে পাচ্ছি। এখন আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহের সংক্ষিপ্ত জীবনী, সেই ছোটবেলা থেকে কি করেছিলেন এবং কিভাবে এত আন্দোলনমুখী হয়েছিলেন নাস্তিকদের বিরুদ্ধে, তো সেই সম্পর্কে আপনাদের সম্মুখে এখন আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহের সম্মানিত বড় ভাই মাওলানা নুরুল হক সাহেব এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রথম যখন লেখাপড়া শুরু হয় তখন লেখাপড়ার মধ্যে মনোযোগ কম ছিল, খেলাধুলার মধ্যে খুব বেশি মত্ত ছিল। তো এরপরে শেষে মোস্তফাগঞ্জ মাদ্রাসাতে পাঠাইলাম। ওইখানে খুব কন্ট্রোলের মধ্যে থাকে, মাদ্রাসাতে বাইরেতে পারে না, সবসময় থাকুন লাগে, এরকম করা ছিল। ওইখানে পাঠাইলাম। ওইখানে পাঠানোর পরে বছরদিন পরে তাদের আল্লাহ রহমতে মোর ঘুরে গেছে, খেলাধুলার খেয়াল চলে গেছে, লেখাপড়ার দিকে মন ডুবে গেছে। তো ওইখানে 2 বছর পরে এখানে পড়া শেষ, ছোট্ট মাদ্রাসা ছিল। এরপর ঢাকা আসলো, ঢাকা এসে লালবাগ ভর্তি করা হইলো। লালবাগ আসার পরে আবার হাবিজ জুজুরের কিছু রাজনৈতিক ঢুকাইলো। আমি ইচ্ছা ছিল না রাজনৈতিক ঢুকান, এরকম ছিল না, আমারও কোনো ইচ্ছা ছিল না, আব্বার জানারও কোনো ইচ্ছা ছিল না। জোরপূর্বকভাবে আমি দেখো তোমরা বুঝো না কেন কইতেছি, পরে বুঝবা, রাজনীতিতে সুযোগ দাও। তা আমরা কই লাভ করি না, আব্বা চুপ, আমিও চুপ, সবই চুপ, সাইন করতে থাক গেছে। যাওয়ার পরে রাজনীতি গিয়া সেরা, এরপরে যখন তারা আবার রাজনীতিতে করার জন্য করলো, তখনও আমি নিয়ে বাধা দিল না, আমি রাজনীতি চাইতাম না। আচ্ছা কইছেন আপনি আমার লগে আসি, রাজনীতি করো, ইলেকশন করো, এরকম আমি কইতাম না। এরপরে শেষে এটাও কইতে করলো, এরা রাজি করলো, রাজনীতিকে নামলো। রাজনীতিকে নামার পরে এক থেকে বেশি রকম আন্দোলন মুখে পড়ে গেল গা। আন্দোলনকে সে কোনোদিন ঘাবড়ায় নাই, মরণ জীবনের কোনো চিন্তা করে নাই, এরকমভাবে ইসলামের পক্ষে আন্দোলন করে যাইতেছে। এইভাবে গেছে, যাইতে গিয়ে এ পর্যন্ত এখন সেসব নির্বাচনও করছে, নির্বাচন একবার ফাঁসও করছে। এই তার মুক্তিসুর কথাই। মানে কখন আসতো, মানে মাঝে মাঝে এই বাড়িতে কি আসতো? হ্যাঁ, এই বাড়িতে আসতো সবসময় না, 2-4 বছর বিবাহের পরে আমার হাবিজ জুরি বিবাহ আর ঘটনা এটা বলবো। হাবিজ জুরিরা চিঠি দিয়া লোক পাঠাইলো আমারে যে নুরুল হক, তুমি তোমার আব্বারে নিয়ে আমার বাড়িতে একটু আসো, আমার কিছু কথা আছে। তো নিয়ে গেলাম, আব্বারে নিয়ে গেলাম। পরে গিয়েছে বিবাহের কথা তুলে বসে, বিবাহের কথা তুলে বসে। আব্বা তো শুনে গেছে, কেউ মানে কী লেগে আনলা, কী করলা, কিন্তু বিয়ার কথা বিয়া তো আমি ওই যে বাদুর হুজুর আছে না, ওদের মেয়ের বিয়ার তারা আমি আর জানি না, আব্বা আর হুজুরে এমনি লাইন হয়ে রয়েছে। আমি আমি কেন আনলা, আর কীটা হয়েছে, আপনি যদি না করেন জোর করে এই করেন যাবো, আপনার চেতন কেন চুপ থাকেন। এরপর কইতে কইতে শেষ বলে আমি কইল আরে হাবিজ হুজুর কইল, তোমার আমি আনছি আসার উপরে আমার মেয়ের দিয়া তোমার বাইরে বিয়া করার উদ্দেশ্য, আমিন হিসাবে দিয়া। তারপরে আমি বললাম যে আব্বা তো রাজি না। তখন হাবিজ হুজুর কইল, তুমি রাজি হইলে, তুমি রাজি নিকো, তুমি রাজি হইলে আমি জানি তোমার আব্বা রাজি হইব। যাক মুক্ত সুস্বাস্থ্য করে সের ফলে অনেক বোঝানোর পরে আমি নিয়ে রাজি হইল। রাজি হলে পরে সাথে বিবাহ করলাম। বিবাহ করানোর পরে থেকে আরও বেশি রকম রাজনীতিবিদে যোগ দিল, বেশি বেশি আকারে বাড়লো, বাড়তে গিয়া তো এরপরে অনেক আগে গেল গা। রাজনীতি গিয়ে একবার ফাঁস করে আরও অনেক কিছু আগে গেছে, এই আর কি। তো দর্শক শুনছিলেন যে আল্লামা আমিনী রহমতুল্লাহি আলাইহের অত্যন্ত সুন্দর জীবনী আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন এবং শেয়ার করে অবশ্যই এই ভিডিওটি সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। আল্লামা ফখরে বাঙাল রহমতুল্লাহি আলাই এবং আল্লামা নুরুল্লাহ সাহেব, ওনার কবরটা একটু দেখানোর জন্য আসলে আপনারা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া মাদ্রাসায় লেখাপড়া অনেকেই করেছেন, কিন্তু আজকে দেশ বিদেশে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে কবরটি, এটি আল্লামা ফখরে বাঙাল রহমতুল্লাহি আলাই, যিনি ওফাত করেন 1966 ইংরেজি সনে। আমরা হুজুর এবং আল্লামা ফখরে বাঙাল রহমতুল্লাহি আলাই এবং আল্লামা নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহের কবরটা আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি।
হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না।